শস্য শ্যামলা সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ধরনের বন্যপ্রাণী। সেই বন্যপ্রাণীর একটি আশ্চর্য এবং খুব আদুরে প্রাণী, তার নাম হলো মেছো বিড়াল। আজ 1 ফেব্রুয়ারি 2026 সাল। বিশ্বে এই দিনটিকে মেছো বিড়াল দিবস হিসাবে উদযাপন করা হয়। আমরাও আজকের এই অনুষ্ঠানে সেটি উদযাপন করব। আমাদের এই পর্বে অংশগ্রহণ করছেন মোহাম্মদ সানাউল্লাহ পাটোয়ারি। তিনি বাংলাদেশ সরকারের বন বিভাগের বন্যপ্রাণী সার্কেলের সংরক্ষক। ওনার পাশে আছেন মোহাম্মদ রেজাউল করিম, তিনি বিভাগীয় বন কর্মকর্তা এবং বন্যপ্রাণী গবেষক। ওনার পাশে আছেন আলমাস জামান, তিনি সহকারী অধ্যাপক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং তিনি বন্যপ্রাণী গবেষণা করেন এবং ছবিও তোলেন। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। এই দেশে আমাদের 20 কোটি মানুষের সাথে আরও শত সহস্র বন্যপ্রাণী শহর থেকে গ্রামে, পাহাড় পর্বত থেকে নদী নালা এবং বঙ্গোপসাগরের সেই সোয়াচ অফ নো গ্রাউন্ড পর্যন্ত সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিস্তীর্ণভাবে বিরাজ করছে বন্যপ্রাণীর দল। আমরা যত প্রাণী দেখি, অনেকেই হয়তো আমরা জানি না যে এদের দুটো ভাগ আছে। একটা হলো আমরা ঘর দৌড়ে রাখি, আমরা পুষি বা তাদের মাংস আমরা খাই, তাদের থেকে ডিম পাই। এই ধরনের প্রাণীগুলো আসলে বন্যপ্রাণীর অন্তর্ভুক্ত নয়। সেগুলো হলো যেমন হাঁস, মুরগি, ছাগল, গরু প্রভৃতি। আবার কিছু আছে যে লোকজন ঘরে পোষে, তারা প্রকৃতিতেও থাকতে পারে, আবার হয়তো শুধু ঘরের মধ্যেই থাকে। এই পোষা প্রাণী বা অনেকেই এটাকে পেট অ্যানিম্যালস বলে থাকেন। এই দুটো দল, গৃহপালিত পশু এবং পেট অ্যানিম্যালস যেগুলো আছে, সেগুলো হলো বন্যপ্রাণীর বাইরে। তাহলে এবার আসে আমাদের দেশে যারা বন্যপ্রাণী আছে, বনে বনে ঘুরে বেড়ায়, বিভিন্ন পরিবেশে থাকে। আমাদের দেশে পাহাড় পর্বত আছে, নদী নালা আছে, উপকূলীয় অঞ্চল আছে, দ্বীপাঞ্চল আছে, আছে সাগর, বঙ্গোপসাগর। সেখানে অগভীর অতলান্ত সোয়াচ অফ নো গ্রাউন্ড আছে। এই সব জায়গায় যেসব বন্যপ্রাণীরা থাকে, তাদের আবার দুটো খুব বড় দল আছে। একটা বড় দল হলো যাদেরকে আমরা বেশিরভাগে খুব পছন্দ করি না, মশা, মাছি, কীটপতঙ্গ, ছাড়পোকা, তেলাপোকা, এই ধরনের, যাদের কোনো মেরুদণ্ড নাই। আবার আরেকটা দল আছে, আমরা যে দলের মধ্যে পড়ি, সেটাকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। বন বিড়াল, মেছো বিড়াল থেকে শুরু করে ভালুক, হরিণ, কয়েক জাতীয় উল্লুক আছে আমাদের বনে বনে, বানরের কিছু প্রজাতি আছে, আরও আছে ইঁদুর, খরগোশ জাতীয় বা শোষক জাতীয় অনেকগুলো প্রাণী। আমরা জানি যে আমাদের দেশে প্রায় 2500-এর মতো মেরুদণ্ডী প্রাণী আছে। আর অন্য মেরুদণ্ডী প্রাণীর দলে যারা আছে, তারা প্রায় 4000 থেকে 5000-এর কাছাকাছি হবে। আমরা বন্যপ্রাণী বললেই মূলত বুঝতে চাই হয় হাতি অথবা বাঘ, আর কখনো সখনো হয়তো বানর টানরকে আমরা বুঝিয়ে থাকি। মজা হলো, আমরা জানি চড়ুই বাবুইয়ের গল্পের কথা আপনারা সবাই জানেন, কবিতার কথা, ছড়ার কথা জানেন। আসলে চড়ুইও একটা বন্যপ্রাণী এবং বাবুইও একটা বন্যপ্রাণী। চড়ুই যদিও মানুষের ঘরে বাসা করে, কিন্তু প্রকৃতিতে আমাদের দেশের বাইরে বিভিন্ন দেশে তারা বনে বাজারে বসবাস করে, পাহাড়ের গুহায় তারা বাসা বানায় বা গাছের মধ্যেও বাসা বানায়। এবং বাবুই তো কখনো সখনো, যখন ছনের ঘরে আগের আমলের যে বিডিআর ছিল, ওনাদের যেসব ক্যাম্প ছিল, এখন যেটা বিজিবি, সেই ক্যাম্পে 2 এর মধ্যেও আমি বাসা দেখেছি রাজশাহীর চরে। কাজে আমাদের বাধা ধরা গতানুগতিক যেমন আমরা ধরে নেই যে চড়ুই আমাদের বন্যপ্রাণী নয়, আসলে সেটা না। বন্যপ্রাণী তারাই যারা কেউই মানুষের উপরে 100% নির্ভরশীল নয়। এই সব বন্যপ্রাণী দেশে কিন্তু সব জায়গাতেই আছে। বিশেষ করে আমাদের 4টি পরিবেশ পদ্ধতি আছে দেশে। আমরা যদি পূব উত্তরের দিকের পাহাড়ি এলাকা ধরি, তাহলে আমাদের পাহাড়ি পর্বত অঞ্চলের যে বনভূমি, যেটাকে আমরা বলি মিশ্র চিরসবুজ বন, তার পরিমাণ সরকারি হিসাবে প্রায় 7000 বর্গ কিলোমিটারের মতো। এবং এরপর সবার প্রিয় এবং দক্ষিণ পশ্চিমে অবস্থিত হলো সুন্দরবন। আমরা জানি এটা ম্যানগ্রোভ বা মোহনা অঞ্চলের বন। এখানে প্রায় 6000 বর্গ কিলোমিটার আছে, যার প্রায় 4300 বর্গ কিলোমিটার হলো মাটি আর প্রায় 1700 বর্গ কিলোমিটার হলো পানি। আমরা এরপরে যদি আসি
দেশের মাঝখানটায় এই যে ঢাকা শহরের চারদিকে বা গাজীপুর থেকে শুরু করে একেবারে ময়মনসিংহ জামালপুর হয়ে শেরপুরের দিক পর্যন্ত শালবন ছিল একসময়, অনেক ছিল। এখন তার পরিমাণ কমে গিয়ে প্রায় 1200 বর্গ কিলোমিটারে নেমে এসেছে। এই তিনটি পরিবেশ পদ্ধতির বাইরে আমাদের জলাভূমির একটা পরিবেশ পদ্ধতি আছে এবং লোনা পানিরও একটা পরিবেশ পদ্ধতি আছে, এবং এই সব জায়গাতেই কিন্তু বন্যপ্রাণীরা বসবাস করে। আজ আমাদের বিশ্ব মেছো বিড়াল দিবস। আপনারা দেশে যে কোনো কারণেই হোক, যেহেতু আমরা বাংলাদেশিরা একটুখানি বেশি প্রাঞ্চলচল, সেই জন্য হয়তো সম্ভবত আমরা আদর করে মেছো বিড়ালকে অনেক বেশি সম্মান দিয়ে মাঝে মাঝে বলি মেছো বাঘ। আর এই যে মেছো বাঘ বলা, সেটাই হয়েছে মেছো বাঘের জন্য কাল। এটা মেছো বিড়াল, কোনো কোনো জায়গায় মেচি বিড়ালও বলা হয়। এটা বন বিড়াল পরিবারের মধ্যে যে 8টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, এর 15টি প্রজাতি আছে ভারতে এবং সম্ভবত 45টি প্রজাতি আছে সারা বিশ্বে। দেশের বিভিন্ন অঞ্চলে মেছো বিড়াল নিয়ে মাঝে মধ্যেই খবর বেরিয়ে আসে। কেউ এটাকে মেরে ফেলে দিয়েছেন, কেউ এটাকে আহত করেছেন, অথবা কেউ বাচ্চা তুলে নিয়ে গিয়েছেন ভুল করে হয়তো, বা ওরাই কখনো বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে মানুষের ভয়ে। তো মানুষে এই বন বিড়ালের যে সংঘাত এবং বাংলাদেশের বন্যপ্রাণী যে আইন আছেন, বন এবং পরিবেশ মন্ত্রণালয়, বাংলাদেশের বন্যপ্রাণী বিভাগ, দেশের বিভিন্ন এনজিও এবং যারা গবেষণা করেন, তারা সবাই সচেষ্ট হয়েছেন আমাদের এই মেছো বিড়ালকে বাঁচিয়ে রাখার জন্য। আমি এখন সানাউল্লাহ পাটোয়ারী সাহেবকে জিজ্ঞেস করব যে বাংলাদেশ সরকার এই যে মেছো বিড়াল আছে তাকে সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা দেশে নিয়েছেন, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। বাংলাদেশ সরকার মেছো বিড়াল বা এই স্তন্যপ্রায়ী প্রজাতির 117টা প্রাণীকে আমরা আমাদের আইনের শিডিউলভুক্ত করেছি। এছাড়া টোটালি অন্যান্য সকল প্রজাতি মিলিয়ে আমরা প্রায় 1338টা প্রজাতির বিভিন্ন প্রাণীকে আমাদের শিডিউলভুক্ত করেছি। আপনি আগেই বলছেন যে আমাদের 8 প্রজাতির বিড়াল জাতীয় বন্য প্রাণী আছে। আমরা কিন্তু গৃহস্থালীয় বিড়াল আমাদের ছিল, আছে, এবং বিভিন্ন ক্যাটাগরির বিড়াল আমাদের ডোমেস্টিকেটেড হয়ে গেছে, পোষা বিড়াল হিসাবে আছে। কিন্তু এই বাড়ির আশেপাশ থেকে আরম্ভ করে গভীর জঙ্গল এমনকি সুন্দরবন পর্যন্ত বিস্তৃত জায়গায় আমাদের 8 প্রজাতির বিড়াল আছে। এর মধ্যে মেছো বিড়াল একটি প্রজাতি। এই প্রজাতিটার নাম থেকেই বোঝা যায় সে মাছের আশেপাশে মাছ খাওয়ার প্রবণতা তার আছে। তো জলাভূমি কেন্দ্রিক এর জীবনযাপন, এর আবাসস্থল, ফলে জলাভূমির আশেপাশে তাকে পাওয়া যায়। তো জলাভূমি তো হাওর বাওর যেমন আছে, সমুদ্রবন সুন্দরবনে আছে, পাশাপাশি আমাদের বাড়ির আশেপাশে গ্রামীণগঞ্জের প্রত্যেক বাড়িতেই বন বাদার একটা শব্দ ছিল। বাদারের আশেপাশে ছিল জলাভূমিগুলি, সেখানে এগুলা থাকতো। এগুলা বিভিন্ন কারণেই হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়তো আমরা বিস্তারিত জানবো। এখন আইনের আসপেক্টে বললে হলো এই মেছো বিড়ালকে আমাদের আইনের 1 নম্বর শিডিউলভুক্ত করা হয়েছে, এবং এটা ধরা মারা অপরাধ। অপরাধটা কী ধরনের? এটা হলো আমরা বলি কগনিজেবল, নন বেলেবল, অর্থাৎ শক্ত করে করা হয়েছে আইনটাকে। আইনের দৃষ্টিকোণ থেকে এই ক্যাটাগরির প্রাণীগুলি যাদেরকে শিডিউল 1ভুক্ত করা হয়েছে, সেখানে আমরা একটু 2-3টা সেগমেন্টে করেছি। শিডিউলের 1-এর ক, খ, গ আছে। তো শিডিউল 1-এর কতে আছে আমাদের হাতি এবং বাঘ, এই বড় ফ্ল্যাগশিপ স্পিসিস বলি বা আইকনিক স্পিসিস বলি। আর শিডিউল 1-এর খ-এর মধ্যে যে প্রাণীগুলি আছে তার মধ্যে মেছো বিড়ালটা অন্তর্ভুক্ত আছে। তো এই মেছো বিড়ালে যদি আমরা কেউ ধরি বা ক্ষতিগ্রস্ত করি বা মেরে ফেলি, তাইলে আইনের কঠিন সাজা। এটা হলো আদালত এটা বিচারযোগ্য করবে এবং আমলযোগ্য বলি আমরা, এবং নন বেনেবল বা অর্থাৎ তাকে জামিন দিবে না। আচ্ছা। এবং এর পানিশমেন্টের মাত্রাটা হলো এরকম, সর্বোচ্চ 3 বছর তাকে জেল হইতে পারে, আর জরিমানা হইতে পারে 3 লক্ষ টাকা সর্বোচ্চ। আবার তার এই যে অপরাধের সিভিয়ারিটি অনুযায়ী জেল এবং জরিমানা 2টাও হইতে পারে। এটা বিচারক কর্তৃক বিচার্য বিষয়। সুতরাং আইনের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা খুবই অধিকন্তু হলো এই অপরাধ যারা করবে তাদেরকে অ্যারেস্ট করার এখতিয়ার
এই আইনের যাদেরকে সিজ করার ক্ষমতা দিয়েছে তাদের আছে। আমাদের এটাও তো দেখতে হবে যে জনগণ হাঁস মুরগি পালে, কখনো ছাগলের বাচ্চা, কালে ভাদ্রে হয়তো মেছো বিড়াল সেগুলোর উপরে হামলা করতে পারে। এবং আমি জানি যে বড় বড় প্রাণীর ক্ষেত্রে যেরকম বাঘ বা হাতির ক্ষেত্রে অনেক বড় বড় কম্পেনসেশন দেওয়ার কথা আছে। মেছো বিড়ালের ক্ষেত্রে কি এই ধরনের কোনো ব্যবস্থা সরকারের আছে? মেছো বিড়াল বা অন্যান্য বিড়াল জাতীয় প্রাণী বা অনেক প্রাণী, বিড়াল জাতীয় প্রাণী ছাড়াও আমাদের সিবিট যেগুলো আছে, গন্ধকুকুর, এগুলিও লোকালয়, এমনকি মানুষের কবুতরের খোয়ার, মুরগির খোয়ার বা মুরগির যেখানে গ্রামীণে পালে খাতাস বাগদাসগুলি চলে আসছে। এখন চলে আসার কারণটা একটু আলোচনা করি আগে। আমরা আগে বললাম যে বাজার থাকতো, পুকুর থাকতো, সেখানে ওরা থাকতো। এখন আমরা সব পুকুর পরিষ্কার করে আমরা অ্যাকোয়াকালচারে আওতাভুক্ত করে ফেলছি। এখন তার জন্য যে নেচারে যে মাছ হইতো সেখান থেকে সে খাইতো, সে আর হিস্সা সে পায় না। জলজ আবাদের আওতায় মুক্ত মাছ করে ফেলাতে প্রত্যেক পুকুরে ডোবা নালার ফলে তার খাবারের জন্য রেস্ট্রিক্টেড হয়ে গেল সে। তো সে খাবার খুঁজতে খুঁজতে কখনো ওখানে খাইতে গেলেও সে জালে আটকা পড়ে, অথবা যারা গ্যার করে অথবা মাছের চাষ করে তারা বিভিন্ন ট্র্যাপিং করে তাকে আটকিয়ে ফেলে। এদিক দিয়ে হলেও সেখানে যদি তারা বাধাগ্রস্ত হয়, অনেক সময় গ্রামে গঞ্জে মানুষের মুরগির খোয়ার, মুরগি যেখানে থাকে খোয়ার বলে, সেখান থেকে মুরগির বাচ্চা, হাঁস মুরগির বাচ্চা খায়, কবুতরের বাচ্চা খায়। এই ইনসিডেন্টসটা হচ্ছে। তো এখন হলো আমাদেরকে তাকেও তো একটা স্পেস দিতে হইব। আমরা চিন্তা ভাবনা করতেছি আমাদের বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত জানমালের বিধিমালা আছে, সেখানে আমরা হাতি এবং বাঘ এবং কুমির দ্বারা জানমালের ক্ষতি হলে ক্ষতিপূরণ দিয়ে থাকি। তো এই মেছো বিড়ালের ক্ষেত্রে এই ডাটা আমরা কালেকশন করতেছি। আমরা যখন ওটা রিভিউ করব তখন সরকারের কাছে বা ডিপার্টমেন্টের কাছে বিষয়টা উপস্থাপন করলে হয়তো বিশেষজ্ঞরা এটা বিবেচনা করে কোনো একটা কম্পেনসেশনের আওতায় আসবে বলে আমার বিশ্বাস। আমরা কম্পেনসেশন দিয়ে হাতির ক্ষেত্রে অনেক ভালো বেনিফিট আসছে। হাতি দ্বারা যখন ফসলের ক্ষতি হয়, আমরা যখন কম্পেনসেটেড করি, মানুষ আর অ্যাগ্রেসিভলি হাতির প্রতি আক্রমণ করে না, বিদ্বেষ তৈরি করে না, সেখানে ফলাফল পজিটিভ আসতেছে। মেছো বিড়ালের ক্ষেত্রে এটা করা হয়তো সম্ভব হবে, কিন্তু পাশাপাশি আমাদেরকে ওই যে এক জায়গায় যে তাকেও একটু স্পেস দেওয়ার, সবাই মিলে দিতে হবে। তাকেও বাঁচার অধিকার আছে, তার জন্য আল্লাহ এই দুনিয়াটা তারও একটা আবাসস্থল, এটা আমাদেরকে বিবেচনা। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি এখন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আপনার যে অভিজ্ঞতা এবং মেছো বিড়াল, মানুষের সংঘাত, মেছো বিড়ালের জীবন জীবিকা, সেটার বিষয়ে আপনি যে গবেষণা করেছেন, সেই ব্যাপারে যদি আমাদেরকে এবং দর্শকদেরকে কিছু বলেন। আমার আগের কর্মক্ষেত্র অর্থাৎ সিলেট অঞ্চলে যখন আমি কাজ করেছি আজ থেকে 4-5 বছর আগে, তখন আমি দেখলাম যে কয়েকদিন পর পর মেছো বিড়াল মানুষ ধরছে। আমি মেছো বিড়ালের ডেড বডিও পাচ্ছি, আমাকে উদ্ধার করে নিয়ে আসতে হচ্ছে। হাওর অঞ্চলের অনেক জায়গায় এগ্রিকালচারে রূপান্তরিত হয়ে গেছে, সেখানে কৃষি ফসল হয়। মেছো বিড়াল যাবেটা কোথায়? মেছো বিড়ালের জায়গা হলো পানির মাছ ধরবে, এবং ওই অঞ্চলে যে ইঁদুর যত ওদের, আমরা সবাই জানি কিন্তু যে মেছো বিড়ালের প্রধান খাদ্য হলো মাছ। এরপরে মনে হয় হাঁস মুরগিই বোধহয় খাচ্ছে, কিন্তু আসলে কিন্তু না, মাছ প্রধান, তারপরে কিন্তু ইঁদুর খাচ্ছে ওরা। এই ইঁদুর যদি ওরা না খেত তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা এই ফসল ফলাতে পারতো না, আমরা সেই উৎপাদন কিন্তু পেতাম না। অর্থাৎ এই যে গবেষকরা বলছে যে একটি মেছো বিড়াল তার লাইফ টাইমে অন্তত 50 লক্ষ টাকার ফসল বাঁচিয়ে দেয়। কারণটা হলো ইঁদুর এত বেশি বংশবিস্তার করতে পারে যে একটা পেয়ার ইঁদুর কিন্তু বছরে প্রায় 1100-1200 সে কিন্তু তার জেনারেশন তৈরি করতে পারে। এইটি যদি বেঁচে থাকে, আসলে এই জাতীয় ছোট স্মল ক্যাট যদি না খাইতো তাহলে কিন্তু ইঁদুরেই সয়লাভ হয়ে যেত, আমরা কিন্তু কেউ আর ফসল ঘরে তুলতে পারতাম না। বিশেষ করে এই শীতকালে এখন কিন্তু খুবই মূল সময় যেখানে মেছো বিড়াল তার বাচ্চা দেয়, ডিসেম্বর-জানুয়ারি সময়ে আমরা জানি। এবং এই সময়ে তার মাকে একটু বেশি ঘুরতে হয় তার বাচ্চার খাবারের জন্য, সুতরাং মানুষের চোখে পড়ে যায় এবং তাকে ধরে ফেলে। এই সমস্যাটাই আমি দেখছিলাম। আমার সেই তখন থেকেই মনে হচ্ছিল যে না, এটি তো আমি ডেড বডি রিসিভ করব, মানুষ মেছো বিড়ালের ডেড বডি রিসিভ করবে, কবর দিবে, এটি তো কাজ না। আমি এই কনফ্লিক্টটা, মানুষের সাথে তাদের দ্বন্দ্বটা একটু দূর করা যায় কিনা, আমার গবেষণার মূল বিষয়বস্তু ছিল যে এই কনফ্লিক্টটা হচ্ছে, কীভাবে হচ্ছে, কখন বেশি হচ্ছে, কখন কম হচ্ছে,
এবং এটি বন্ধ করতে মানুষকে কি করতে হবে এবং মেসোবিরালের জন্য সার্বিকভাবে সরকার কি করতে পারে। মেসোবিরাল আমরা গবেষণায় দেখলাম যে মেসোবিরাল একটু মিড নাইটে বেশি মুভ করে, কিন্তু বেশিরভাগ হাঁস মুরগি কিন্তু ধরা পড়ে বা খায় দেখা গেল যে সন্ধ্যাবেলায়, অর্থাৎ অন্যান্য প্রাণী যেগুলো আছে ওরা একটু খোঁজ করে না। জি, শিয়াল সে সন্ধ্যার পর থেকে আলো থাকতে থাকতেই কিন্তু সে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ে, আজানের সাথে তার কাজ শুরু হয়। জি জি জি, এবং বনবিড়ালও কিন্তু তাই আসলে। এবং এসব সবগুলোই কিন্তু প্রকৃতির অংশ এবং তারা সবাই কিন্তু ইঁদুর খাচ্ছে, কিন্তু আমরা এইটি ভুলে যাচ্ছি, আমরা এটা খেয়ালই করছি না। আমার মনে করছি ওটা শত্রুই হলো মনে হয় হাঁস মুরগি খেয়েই বাঁচছে, আসলে কিন্তু তা না। একটু থামিয়ে দিই এখানে, আমরা যদিও আমরা যেহেতু শিক্ষিত সমাজ যারা আছে বা সমাজের আল্লাহ তাআলা আমাদের যাদেরকে উপরের দিকে রেখেছেন, আমরা হয়তো অনেক ক্ষেত্রেই মনে করি যে একটা সহজ কোনো একটা সমাধান রয়ে গেছে, কিন্তু ওই ফার্মার যে কৃষক যার একটা মুরগি খাওয়া যায় বা একটা ছাগলের বাচ্চা, তার জন্য কিন্তু এটা অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো আপনি ব্যক্তিগত অভিজ্ঞতায় কি দেখেছেন যে মানুষের সাথে সরাসরি বা কোনো একটা ঘটনায় উপস্থিত ছিলেন যেখানে মানুষ উদ্যত হয়েছিল মারার জন্য, আপনারা গিয়ে তাদেরকে রক্ষা করে নিয়ে আসছেন, আপনার বিভাগ বা অন্য কেউ, তার সাথে কি আপনি এই ধরনের কোনো ঘটনা আপনার মনে আছে? যেহেতু আমরা রিজনটা খুঁজছিলাম যে কেন দ্বন্দ্বটা হচ্ছে মানুষের সাথে মেসোবিড়ালের, এটা খুঁজতে যেসব জায়গায় ক্যাপচার হতো মেসোবিড়াল, আমরা সেখানেই ছুটে যেতাম। সেখানে গিয়ে আমরা গিয়ে দেখেছি, কারণটা জানতে চাইছি, কেন ওইটা ধরলেন, কি করেছিল। অনেক সময় দেখা যেত যে তারা এরকম বলতো যে আসলে কে যেন মুরগি খেয়ে যায় কিন্তু আসলে পাইনি, আমরা একটা ফাঁদ দিয়েছিলাম কিন্তু সকালবেলা দেখলাম এই ফাঁদে মেসোবিড়াল আটকে গেছে। তো আসলে মেসোবিড়াল কিন্তু সে সন্ধ্যাবেলায় আটকানো দেখে নাই। এখানে একটু ইয়া হয় যে সে যতক্ষণ পর্যন্ত জেগেছিল 10টা-12টা পর্যন্ত, তখন সে ফাঁদে কিছু দেখে নাই, কিন্তু দেখলো হলো ভোরবেলায়। এবং তারা ফাঁদটার ভিতরে কিন্তু তারা মুরগি দিয়ে রেখেছিল। তো এখন যে জিনিসটা হলো, এবং তাদের হাঁসের খামার, মুরগির খামারটা কিন্তু একেবারে ওয়েটল্যান্ডের বিলের মধ্যে নিয়ে করেছে। আসলে এটি কিন্তু মেসোবিড়ালের ভুল না। মেসোবিড়াল কিন্তু সে অপরচুনিটি হিসাবে একটি বুনো পাখি সে খেতে পারে। তো ও তো আর বোঝে না যে এটা ডোমেস্টিক ডাক কিংবা এটা চিকেনটা হলো কারো কোনো ফার্মের। তো আসলে আবার একটু বলবো, মেসোবিড়ালটা অপেক্ষাকৃত শিয়ালের চেয়ে কিন্তু বোকাশোকা অ্যানিমেল, এবং শিয়াল কিন্তু এই ফাঁদে আটকা পড়ে না। শিয়াল বুঝে ফেলে যে এইটা বোধহয় একটা ফাঁদ, আমার জন্য কিছু করেছে, সে ওখানে ঢুকে না, কিন্তু মেসোবিড়াল আটকে যায়। এই জন্য মেসোবিড়াল ক্যাপচারটা দেখা যায়। আর মেসোবিড়ালের সাথে মানুষের দ্বন্দ্ব যেটি হলো, মেসোবিড়ালটা দেখতে যদিও 8-10 কেজি ওজনের গড়পড়তা, কিন্তু মেসোবিড়ালটা একটু সোপ আছে, তো এটাকে চিতাবাঘের সাথে মানুষ একটু মিলাই ফেলে, আবার একটু ফোঁসফাঁস করে। আরেকটা বিপদ হলো যে ওর মাথায়, ঘাড়ে এবং মুখের পাশ দিয়ে কিন্তু ডোরা আছে। সবচেয়ে ভুল হয় এই জায়গায়, ওই মুখমণ্ডলী যখন দেখে তখন এটা। কিন্তু এখানে আমি জাস্ট দর্শকদের জন্য বলে রাখতে চাই যে দেখুন, একটি মেসোবিড়াল সর্বোচ্চ 12 কেজি পর্যন্ত হতে পারে, আর বাঘ সেখানে 200 থেকে 300 কেজি পর্যন্ত হতে পারে। আর বাঘের দৈর্ঘ্য যেখানে প্রায় 2.5-3 মিটার বা আরেকটু বেশি হতে পারে, সেখানে মেসোবিড়াল মোটে 90 সেন্টিমিটার, মানে 1 মিটারও হবে না। অতএব সে আসলে একটা ছোট বিড়াল। ছোট বিড়ালদের মধ্যে তাকে একটু দেখতে ভারী মনে হয়। এটাকে আরেকটা বিপদ হলো, এর পা গুলো অন্যদের চেয়ে ছোট, পা লেজ খাটো দেখা যায়, এবং সেই জন্য সে ভুলভুলা, অনেক মোটা, এবং এর পশমগুলো তো পানিতে থাকার ফলে একটা বিশেষ পদ্ধতিতে তার পশমের 2টো লেয়ার আছে, স্তর আছে, ওই জন্য তাকে অনেক বেশি বড় মনে হয়, এবং সে যখন আক্রমণ করে কোনো প্রাণীকে তখন তাকে বেশ হিংস্রই মনে হয়। সে সারা রাত ভর মাছই ধরে, কখনো সখনো হয়তো অন্য কোনো প্রাণী খেয়ে ফেলতে পারে। এটাই তো আপনার অবজারভেশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার তথ্যবহুল আলোচনা করার জন্য এবং অনেক তথ্য দেওয়ার জন্য, যেগুলো ব্যক্তিগতভাবে আমাদের হয়তো অনেকেরই জানা ছিল না। আমি এখন আসবো প্রফেসর আলমাজ জামানের কাছে। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে আছেন। আমি জানি যে বন্যপ্রাণীর লাইনের পড়াশোনা আপনি করান না, মানে ছাত্রদেরকে পড়ান না, কিন্তু তারপরেও আপনার যে আগ্রহ, কি করে এই আগ্রহটা আসলো, এবং মূলত কিভাবে আপনি এলাকার কথা বলবেন না, আপনি কোথায় মেছোবিড়াল দেখেন সেটা উজ্জ্বল রেখে আপনি কিভাবে তাদেরকে অনুসরণ করেন, বা কেন এই আগ্রহটা আসলো? মেছোবিড়ালের সাথে আমার প্রথম দেখা হয় 2022 সালে ঢাকার প্রাণকেন্দ্র কোনো একটি জায়গায়।
তো আমার সেটা প্রথম কৌতূহল তৈরি করার কারণ যে ঢাকার মতো এত জনবসতিপূর্ণ একটি শহরে এটা টিকে আছে কিভাবে। ঠিক এই কৌতূহলই আমাকে নিয়ে যায় মেছো বিড়াল সম্পর্কে আরও কীভাবে জানা যায় সেটা নিয়ে পড়াশোনা করার বা লেখাপড়া করার, ফটোগ্রাফ করার দিকে। শুরুটা হয় এভাবেই যে রাতে আমার হাঁটতে খুবই ভালো লাগে এবং সেটা বন হোক বা অরণ্য হোক যেখানে হোক না কেন। সো এইটার উদ্দেশ্যেই মূলত আমার মানে আমাদের ফিশিং ক্যাটের উপরে কাজ করা শুরু হয়। এখন পর্যন্ত 2022 সালের পর থেকে 2026 সাল আজ অবধি এখন পর্যন্ত ঢাকার আশেপাশে 6টি জায়গায় মেছো বিড়ালের চলাচল দেখা যায়, এমন জায়গা খুঁজে পাওয়া যায় বা খুঁজে পাওয়া গিয়েছে। এটা খুব ভালো একটি তো লক্ষণ। আপনি কিভাবে এই মেছো বিড়ালদেরকে খুঁজে বের করেন যে কোথায় আছে বা কখন গেলে আপনি পাবেন? যেভাবে আসলে শুরু করি ফিশিং ক্যাট সাইটিং করা বা ছবি তোলার জন্য যে ধরনের কাজগুলো করতে হয়, বিকেল হওয়ার আগেই আমি ওই সকল জায়গায় চেষ্টা করি যেখানে ওয়েটল্যান্ড আছে, পুকুর আছে বা মাছ চাষ করা হয়, বিল আছে, এমন জায়গাগুলো। তো পায়ের ছাপ খুব বড় একটি বিষয় যেটা দিয়ে সহজে অনুমান করা যায় যে মেছো বিড়ালের অবস্থান এখানে থাকতে পারে বা আছে, এবং আশেপাশে ইকোসিস্টেমটা ভালো মতো বোঝাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের ঢাকা শহর আশেপাশে গ্রাম অঞ্চলগুলো বা সেমি আরবান যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গায় মেছো বিড়ালের অ্যাক্টিভিটি শুরু হয় ঠিক সন্ধ্যার পর থেকে, মাগরিবের পর থেকে তাদের অ্যাক্টিভিটি শুরু হয় এবং হান্টিং টাইম তাদের মোটামুটি সারা রাত্রি জুড়েই থাকে। এবং পায়ের ছাপ যদি আগেই আমি মার্ক করতে পারি তাহলে তার জন্য সে কখন আসবে এটা অনুমান করা তুলনামূলক সহজ হয়ে যায়। আমি রিসেন্টলি এই 7 দিন আগের একটি কথা যদি বলি, ফিশিং ক্যাটকে গাছে উঠতে দেখেছি। তো সাধারণত ফিশিং ক্যাটকে গাছে ওঠা সহসা দেখা যায় না, তবে এই যে তাদের পরিবর্তন, ইকোসিস্টেমের সাথে খাইয়ে নেওয়ার যে চেষ্টা, এটা আমার কাছে ভিন্ন রকম লেগেছে। আমি একটুখানি এখানে থামিয়ে দিয়ে আপনাকে বলতে চাই যে বন বিড়াল গোত্রের সব কয়টা প্রজাতি প্রায় বলতে গেলে তারা গাছ পাইতে পারে। বিপদে পড়লে যে কোনো বন বিড়াল গাছে, হ্যাঁ, বাঘও উঠে যেতে পারে। উঠে না, কারণ তাদের প্রয়োজন হয় না, আর ওঠাটা অনেক বেশি শ্রমলব্ধ। মানে ওই 250 কিলোর ওজনটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য যে শক্তি লাগবে সেই পরিমাণ খাবার ধরতে তাকে আবার শক্তি ব্যয় করতে হবে, যে কারণে তারা অ্যাভয়েড করে। মেছো বিড়াল গাছে রাত কাটাবে বা গাছে তার আশ্রয়ের জায়গা হবে, এটা সাধারণত আমরা ধরেই নেই না। এটা আরেকটা জিনিসকে কিন্তু বলে যে নিচে তার থাকার জায়গা কমে আসছে, যে কারণে সে দিনের বেলা আগে যেটা ঝোপঝাড় ছিল, পুকুরের পাড়ে তো ওই মটকি গাছ বলে, তারপরে বিভিন্ন রকম সিটকি গাছ থেকে শুরু করে বরুণার নিচে অনেক ঝোপঝাড় থাকতো এবং সেটাকে কেউ কাটতো না, কাটার প্রয়োজন হতো না যেহেতু জনসংখ্যা কম ছিল। এখানে আমি বলে রাখার চেষ্টা করি, সেটা হলো যে সব জায়গাতেই সরকারি কিছু খাস জমি আছে। যদি এই ধরনের গ্রামের পাশে কোথাও খাস জমি থাকে, দরকার হবে যে সেই সব জায়গাতে যদি বন্যপ্রাণী থাকে বা সেখানে কোনো জলাভূমি থাকে, সেটাকে গ্রামের ইউনিয়নের আন্ডারে হলেও ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান বা মেম্বার যারা আছেন, ওই এলাকায় যারা এনজিও আছে, তাদেরকে উদ্বুদ্ধ করে ওই জায়গাগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা। আমি জানি আমাদের অ্যাডভাইজার মহোদয় তিনি ওই পাখির বিভিন্ন জায়গাকে রক্ষণাবেক্ষণের জন্য কতগুলো অর্ডার পাস করেছেন এবং নতুন হয়েছে একটা বন বা গাছপালা রক্ষার জন্য একটা অধ্যাদেশ হয়েছে, যার বলে এখন এই 26 সালে বিশেষ করে ওই অনেক জায়গায় কিন্তু ডিক্লেয়ার করা সম্ভব হবে। বৃক্ষ বন সংরক্ষণ আইন, বৃক্ষ বন সংরক্ষণ আইন 26 অধ্যাদেশ হয়েছে, পরে সেটা হয়তো আর রূপান্তরিত হবে এবং ওই আইনের বলে কিন্তু এই জায়গাগুলোকেও সংরক্ষণ করা সম্ভব হবে। প্লিজ আপনি যদি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ স্যার। আরেকটি বিষয় স্যার যেটা বলছি নতুনদের জন্য আসলে কি করা যায় বা ওরা কীভাবে শুরু করতে পারে, স্যার এখানে আরেকটি বিষয় খুব জরুরি, দুটো বিষয়। একটা তো অবশ্যই স্যার ফটোগ্রাফি এথিক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি উল্লেখ করতে চাই। আরেকটি হলো স্যার যে অ্যানিমেলস আমি ছবি তুলছি তার সম্পর্কে প্রপার স্টাডি করা বা লেখাপড়া করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি 3 জন আজকে যারা আলোচনা করলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে আজকের এই অনুষ্ঠান দেখে দেশবাসী যারা দেখবেন বা বাইরে থেকেও যারা বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রামটি দেখবেন, তাদের মধ্যে কিছুটা হলেও যদি সচেতনতা বৃদ্ধি পায় এবং কারোর সাহায্যে যদি একটিও মেছো বিড়াল রক্ষা হয়, তাহলে মনে করব যে আমাদের প্রত্যেকের পরিশ্রম সার্থক হয়েছে। সবাইকে ধন্যবাদ।